আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলো সব দেখলাম, এখানে আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলো যত দেখলাম তার মধ্যে এবার এরা কিভাবে জীবের সঙ্গে প্রতিক্রিয়া সৃষ্টি করে, অর্থাৎ জীবের সাপেক্ষে জীবগুলো যখন এর দিকে এক্সপোজার হয়, অর্থাৎ কোথাও হয়তো ছিল সাদা জল হয়ে গেল নোনা জল, যদি একটা রুই মাছ কি ধরো পুকুরের জল থেকে তুলে নোনা জলের মধ্যে রেখে দিই তাহলে ওর কি কি হবে। তো এই যে অজীব, তাহলে ওখানে আমি কি চেঞ্জ করলাম না অজীবজ ফ্যাক্টরগুলোকে বা প্রভাবকগুলোকে চেঞ্জ করে দিলাম। তো তার ক্ষেত্রে যেগুলো হয় সেই নিয়ন্ত্রণ পদ্ধতি কিভাবে হয় সেটা একটু দেখবো। প্রথমে এই নিয়ন্ত্রণের ভিত্তিতে প্রাণীর জীবনকে দুটো ভাগে ভাগ করা হয়, মেনলি দুটো। প্রথম যে ভাগটা রয়েছে তাকে বলে নিয়ন্ত্রক, তারপর দ্বিতীয় ভাগ যে রয়েছে তাকে বলে কনফর্মার, নিয়ন্ত্রক বা রেগুলেটর। আরেকটা ভাগ রয়েছে কনফর্মার। এবার নিয়ন্ত্রক নামটা থেকে কি বোঝা যাচ্ছে, যা নিজেকে নিয়ন্ত্রণ করবে, কোনো কিছু নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ও নিজে চেঞ্জ হবে না, তাকে বলছে নিয়ন্ত্রক। আর কনফর্মার যারা, তারা কি বলে, তাদেরকে বাংলায় বলা হয় অনুগামী, কনফর্মার বা অনুগামী। অনুগামী কিরকম, অর্থাৎ পরিবেশ চেঞ্জ হলে নিজেরাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এদেরকে বলছে অনুগামী বা কনফর্মার। আর যারা নিয়ন্ত্রক তারা কি হয়, তারা পরিবেশ চেঞ্জ হলে নিজেদেরকে চেঞ্জ করে না, বরং নিজেদেরকে নিয়ন্ত্রণ করে একদম ঠিক রাখে। ঠিক আছে, এবার নিয়ন্ত্রক আর কনফর্মার এদের ক্ষেত্রে যদি একটা গ্রাফ তৈরি করি, গ্রাফটা আঁকছি প্রথমে, এদিকে দিচ্ছি অভ্যন্তরীণ প্রভাব, অভ্যন্তরীণ পরিবর্তন লিখলে বেশি ভালো হয়, অভ্যন্তরীণ পরিবর্তন, আর এদিকে লিখি বাহ্যিক প্রভাব। আগে বলেছি নিয়ন্ত্রক কি হবে, নির্দিষ্ট একটা লাইনে স্থির থাকবে, ওর ক্ষেত্রে রোধ চেঞ্জ হবে না। তাহলে এটা হলো নিয়ন্ত্রক, অর্থাৎ বাহ্যিক প্রভাব যদি মান বাড়ে এক্স অক্ষ ধরে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এক্স অক্ষ থেকে দূরত্ব সবসময় সমান, অর্থাৎ এক্ষেত্রে এটা হলো নিয়ন্ত্রকের গ্রাফ। আরেকটা টার্ম হয়, মেনলি এই দুটো টার্ম হলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু প্রাণী বা উদ্ভিদ রয়েছে যারা কি করে, নিয়ন্ত্রণ একটা নির্দিষ্ট লেভেল অবধি করে, তারপরে আর নিয়ন্ত্রণ করতে পারে না, অর্থাৎ তারপরে ওরা স্থির হয়ে যায়। এই ধরো ওরা বাহ্যিক প্রভাব বাড়ানো হচ্ছে, বাহ্যিক প্রভাব যখন শূন্য এরাও শূন্য, এখানে 1 2 3 4 করে বাড়ানো হলে একটা সময় গিয়ে এরা স্থির হয়ে যায়, একে বলে আংশিক নিয়ন্ত্রক। আর যেটা কনফর্মার বা অনুগামী, তাকে আমি গ্রিন কালিতে দেখাচ্ছি, সেটা কি হয়, বাহ্যিক প্রভাব আস্তে আস্তে বাড়ছে, এরাও বাড়ছে, বাড়তে 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 এরা সবসময় এভাবে নিজেকে চেঞ্জ করতে থাকে। এবার একটু নিয়ন্ত্রণ সম্পর্কে জানা যাক, নিয়ন্ত্রণটা কিভাবে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করা মানে ধরো আমাদের যদি খুব ঠান্ডাও লাগে, তখন নিজের গায়ে থার্মোমিটার দিয়ে চেক করে দেখবে আমার উষ্ণতা কি 98, বা তার জ্বর বা অন্য কথা বাদ দিচ্ছি, স্বাভাবিক অবস্থায় ঠান্ডা পড়লেও আমার শরীরের উষ্ণতা যা থাকে, গরম পড়লেও শরীরের উষ্ণতা তাই থাকে। তাহলে আমাদের শরীরে এমন একটা সিস্টেম রয়েছে যা কি করতে পারে, বাহ্যিক পরিবেশ যদি চেঞ্জও হয়ে যায় তার সাপেক্ষে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে, অর্থাৎ বাহ্যিক পরিবেশের সাপেক্ষে নিজেকে মানিয়ে নেয়, একে বলে হোমিওস্ট্যাসিস। তো নিয়ন্ত্রকের মধ্যে যে বিশেষ জিনিসটা আমরা বলবো সেটা হলো হোমিওস্ট্যাসিস। তো হোমিওস্ট্যাসিস সম্পর্কে একটু জানি, হোমিওস্ট্যাসিস কি না, কি বললাম, নিয়ন্ত্রকের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো হোমিওস্ট্যাসিস। এরা কি করতে পারে, বাহ্যিক পরিবেশ চেঞ্জ হয়ে গেলেও, হোমিওস্ট্যাসিস কথাটার মানেই তাই, হোমিওস্ট্যাসিস কথার অর্থ হলো যে বাহ্যিক পরিবেশ যদি পরিবর্তনশীল হয় তার সাপেক্ষে নিজেকে মানিয়ে নেওয়া, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা, তাহলে তাকে বলছে হোমিওস্ট্যাসিস। এবার হোমিওস্ট্যাসিস কাদের ক্ষেত্রে দেখা যায়, সাধারণত দেখা যায় যত প্রাণী রয়েছে তার মধ্যে 1% মাত্র হোমিওস্ট্যাসিসে সক্ষম। যারা হোমিওস্ট্যাসিস করতে পারে তাদের মধ্যে আমরাও একটা উদাহরণ। আমরা কি করতে পারি, পরিবেশ যদি চেঞ্জও হয়ে যায় বাইরে, তাও আমরা নিজের শরীরের তাপমাত্রা বজায় রাখতে পারি। মোটামুটি কত থাকে, 36 ডিগ্রি থেকে 36.1 সামথিং থেকে 37.8 বা 9 এরকম ডিগ্রি সি আমরা সবসময় মেনটেন করি। আমরা কিরকম রক্তের প্রাণী না, উষ্ণ রক্তের প্রাণী। আমাদের আরো কাজ হয়, ধরো আমাদের গরম লাগবে, আমরা এখন ফ্যান চালাই, তাহলে এটাও কিন্তু আমার হোমিওস্ট্যাসিসের একটা লক্ষ্য। আমরা চেষ্টা করি নিজের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে রাখতে।
যখন আমাদের খুব ঠান্ডা লাগে তখন আমরা কম্বল মুড়ি দিই, বা আমাদের শরীরে নিজস্ব মেকানিজম রয়েছে, হাইপোথ্যালামাস কি করে, খুব গরম লাগলে ঘাম ছড়ায়, তার ফলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। আবার খুব ঠান্ডা লাগলে কি হয়, শরীরে কাঁপুনি সৃষ্টি হয়, কাঁপুনি সৃষ্টি হলে কি হবে, কিছুটা তাপ উৎপন্ন হয়, আমাদের শরীরকে ঠিক করে দেয়। এছাড়া ধরো পাখি, ওটা তো আর ফ্যান চালাতে পারছে না, ওরা কি করে সাধারণত ঠান্ডা কোনো জায়গায় যেমন গাছের ছায়ায় গিয়ে বসে থাকে, পাখা দিয়ে নিজেদের প্রচন্ড হাওয়া করে। কুকুরের ক্ষেত্রে দেখতে পাবে ওদের কিন্তু সারা শরীরে কোথাও কর্মগ্রন্থি নেই, শুধু যখন গরম লাগে তখন ওরা জিভ বের করে ঘাম ছড়ায়। তো এগুলো সবই রয়েছে হোমিওস্ট্যাসিসের মধ্যে। এবার যারা হোমিওস্ট্যাসিস করে, যেমন রুই মাছ, এরা কি করে, তারপর হাঙর, এদেরকে বলা হয় অসমো রেগুলেটর, কারণ এরা অভিস্রবণীয় যে চাপ সেটাও কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, বাইরের পরিবেশের সাপেক্ষে নিজের শরীরের অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করতে পারে। তো এদেরকে বলে অসমো রেগুলেটর। যখন অভিস্রবণ সম্পর্কে পড়েছিলে, অসমো রেগুলেটর সম্পর্কে জেনেছিলে যে মিঠে জলের অধিবাসী মাছরা কি করে, মিঠে জলের অধিবাসী মাছরা কি করে, সবসময় জলের সাপেক্ষে নিজের শরীরের অভিস্রবণীয় চাপ বজায় রাখার জন্য ওরা কি করে, সবসময় বেশি বেশি জল শরীর থেকে বের করে দেয়, তার জন্য মূত্রটা হয় লঘুমূত্র। তো এরকম হাঙরের ক্ষেত্রেও আমরা দেখতে পাই ওরা কি করে, খুব ঘন মূত্র ত্যাগ করে, যাতে শরীর থেকে বেশি জল না বেরিয়ে যায়, আর শরীরে যত আয়ন বা লবণগুলো ঢুকছে তাহলে সেগুলো শরীর থেকে বের করে দিল। তাহলে এইভাবে ওরা কি করছে না, নিজের শরীরে ওদের নিয়ন্ত্রণটা বজায় রাখছে। সেটা অভিস্রবণের কারক তো হতে পারে, নিজের টেম্পারেচার হতে পারে, সবকিছুই, এই সবকিছুই করছে হোমিওস্ট্যাসিসের মধ্যে। তাহলে যারা নিয়ন্ত্রকের আন্ডারে করছে জীবের মধ্যে, তারা কি করবে, সবসময় হোমিওস্ট্যাসিস করবে। এবার যারা অনুগামী বা কনফর্মার, তারা কি করে, অনুগামী বা কনফর্মার যারা, তাদের ক্ষেত্রে এই হোমিওস্ট্যাসিস কিন্তু দেখা যায় না। তাদের ক্ষেত্রে তারা অনুগামী বা কনফর্মার যারা, তারা সাধারণত পারিপার্শ্বিক পরিবেশ থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করে। যেমন সাপ, এরা কি করে, হিবারনেশনে চলে যায়, সাপ ব্যাঙ এরা বেশিরভাগই হিবারনেশন বা শীত ঘুমে চলে যায়। তাহলে এই যে শীত ঘুমে চলে যাওয়া, হিবারনেশনকে আরেকটা টার্ম কি বলে, তাহলে অনুগামীরা কি করবে, হিবারনেশনে চলে যাবে বা শীত ঘুম। তারপর আরো কিছু প্রাণী রয়েছে যারা প্রচন্ড গরম সহ্য করতে পারে না, তারা কি করে না, এস্টিভেশনে চলে যায়। হিবারনেশনের আরেকটা নাম রয়েছে, তাকে বলে টরপর। এবার হিবারনেশনে কারা যায়, হিবারনেশনে যায় তারাই যারা শীত সহ্য করতে পারে না, তারা শীত ঘুমে চলে যায়। যেমন উদাহরণ কি রয়েছে, সাপ। এবার একটা ইন্টারেস্টিং বিষয় হলো, যেমন হামিংবার্ড শীতকালে শীত ঘুম, তো হামিংবার্ড একটা নির্দিষ্ট সময় অর্থাৎ শীতকালে দেখা যায় ও রোজ দিনই রাত্রেবেলা শীত ঘুমে চলে যায়, রাতে এত ঠান্ডা পড়ে প্রত্যেক রাতেই ও শীত ঘুমে চলে যায়। যদিও হামিংবার্ড কিন্তু উষ্ণ শরীর বিশিষ্ট প্রাণী, তবুও। এবার এস্টিভেশন, ওটা একটা ব্যতিক্রম বলতে পারো। এস্টিভেশন যেটা, সেটা গরম এবং শুষ্ক পরিবেশ থেকে বাঁচার জন্য। এস্টিভেশন হলো গরম ও শুষ্ক পরিবেশ থেকে বাঁচার জন্য। তখন কি করে না, হেলিক্স একাটিনা, উদাহরণ হলো হেলিক্স একাটিনা, এই জাতীয় যে স্থল শামুকগুলো রয়েছে, তারা দেখা যায় কি এই ধরনের এস্টিভেশনে চলে যায়, অর্থাৎ গরমের সময় এরা আর সক্রিয় থাকে না। এর মধ্যে তোমরা হিবারনেশন এবং এস্টিভেশনে কারা যায় তারা একটা পার্থক্য করতে পারবে। আর সবচেয়ে জরুরি একটা পার্থক্য সেটা করে দেখাতে পারো, সেটা হলো অনুগামী ভার্সেস রেগুলেটর বা নিয়ন্ত্রক। পরিবেশগত প্রভাবের সাপেক্ষে কিভাবে প্রাণীরা মানিয়ে নিচ্ছে সেই হিসেবে আমরা দুটো পড়লাম। প্রথমে পড়লাম রেগুলেটর, তারপর পড়লাম অনুগামী। তাহলে 1 নম্বরে পড়েছি রেগুলেটর, 2 নম্বরে পড়েছি অনুগামী বা কনফর্মার। এবার পড়বো মাইগ্রেশন বা পরিযান। তাহলে 3 নম্বরে পড়ছি মাইগ্রেশন। তো মাইগ্রেশন বা পরিযান মানে কি? ছোটবেলা থেকে শুনে এসছো কি শীতের দেশের পাখিরা বসন্তকালে বা শীতকালে আমাদের এখানে চলে আসে, তাদের জল দূষণের জন্য তাদের অনেক প্রবলেম হচ্ছে, তারা মারা যাচ্ছে, এখন বেশি আসছে না, এরকম কথা তোমরা অনেকবার শুনেছো। এবার এতে পরিযান করার কারণটা কি? পরিযান করার কারণ হলো যে নির্দিষ্ট কোনো পারিপার্শ্বিক বৈশিষ্ট্য যার সাপেক্ষে তারা ওখানে হয়তো
স্বাভাবিক জীবন কার্য চালাতে পারি না, বা বিশেষ কোনো কারণ, বা হয়তো সেটা জন্ম মৃত্যুও হতে পারে, অর্থাৎ বংশবৃদ্ধির জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে। পরিযানের প্রথম কারণ কিন্তু এগুলি হতে পারে কি না, সেখানের পরিবেশ তাদের তখন সেই সময় বসবাসের জন্য উপযুক্ত হয় না, বা দ্বিতীয় কারণ হতে পারে সেখানকার পরিবেশ তাদের বংশবৃদ্ধির উপযুক্ত হয় না। তৃতীয় কারণ হতে পারে যে তারা সেখানটায় ধরো কোনো একটা প্রাণী সে থাকে জলে, কিন্তু ওখানে জল সবসময় বরফ হয়ে যায়, তাহলে শীতকালে যদি জমে বরফই হয়ে যায়, ও তো জল ছাড়া থাকতে পারছে না, তো তখন কি করে অপেক্ষাকৃত গরম স্থানে চলে আসে যাতে ওই সময়টা কাটিয়ে আবার সে ফেরত যেতে পারে। তো পরিযান সম্পর্কে মোটামুটি জানো, বা পরিযানের মধ্যে ভাগগুলো যে রয়েছে, পরিযানের মধ্যে যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো একটু জানো। প্রথমে রয়েছে পরিযানের ভিত্তিতে ভাগ, সেটা হলো অ্যানাড্রোমাস আর ক্যাটাড্রোমাস জাতীয় মাছ। অ্যানাড্রোমাস মাছ আর একটা রয়েছে ক্যাটাড্রোমাস। এগুলো সামুদ্রিক প্রাণীদের ক্ষেত্রে হয়, মাছ বললে ভুল হবে। অ্যানাড্রোমাস সামুদ্রিক প্রাণী এবং ক্যাটাড্রোমাস। অ্যানাড্রোমাস কারা? অ্যানাড্রোমাস হলো যারা নরমালি সমুদ্রে থাকে কিন্তু ডিম পাড়ার জন্য কোথায় চলে আসে না, স্বাদু জলে, অর্থাৎ নদীর মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে। তো আমাদের একটা বিখ্যাত মাছ রয়েছে যেটা মোটামুটি সবাই আশা করি পছন্দ করো, সেটা হলো ইলিশ। এরা কি করে, ওই জন্য দেখবে ইলিশের একটা নিজস্ব সিজন রয়েছে, সারাক্ষণ আমি চাইলেই বাজার থেকে ইলিশ কিনতে পারবো না, বা অন্য সময় দাম বেশি হয়। তার কারণ কি, কারণ ইলিশ মাছ নর্মালি নদীতে থাকে না, তারা কোথায় থাকে, সমুদ্রে। যখন ডিম পাড়ার সময় হয় তারা চলে মাছ কারা, যারা নর্মালি নদীতে বা স্বাদু জলে থাকে কিন্তু দরকার মতো কোথায় চলে যায়, যখন ওদের জৈবিক কারণে কিছু দরকার হয়, রিপ্রোডাকশন হতে পারে, তখন সেই জন্য ওরা চলে যায় সমুদ্রে। এরকম উদাহরণ হলো ইল মাছ। এটা গেল অ্যানাড্রোমাস এন্ড ক্যাটাড্রোমাস। এরপরে রয়েছে ইউনিহ্যালাইন ও স্টেনোহ্যালাইন। তো ইউনিহ্যালাইন কারা, যারা দেখা যায় অনেক দূর পর্যন্ত লবণ এবং আয়নের গাঢ়ত্ব পরিবর্তন করে দিলেও সহ্য করতে পারে, যারা অর্থাৎ বেশি আয়ন ও লবণের গাঢ়ত্ব সহ্য করে। উদাহরণ হলো ভেটকি। এবার আরেকটা এর যে বিপরীত টার্ম সেটা হলো স্টেনোহ্যালাইন। স্টেনোহ্যালাইন কারা, এটা ঠিক উল্টো, অর্থাৎ কম পরিমাণ আয়ন, মানে কম আয়ন ও লবণের গাঢ়ত্বের পরিবর্তন সহ্য করতে পারে, তাহলে এরা খুব কম সহ্য করতে পারে। উদাহরণ কি, রুই মাছ। আচ্ছা, মাইগ্রেশনের পরে যেটা আসে সেটা হলো অ্যাডাপ্টেশন। এর পরের পার্টটা হলো অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন বা অভিযোজন। অভিযোজন কি তোমরা জানো, পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা তাকে বলছে অভিযোজন। অ্যাডাপ্টেশন বা অভিযোজন মেইনলি হয় দুই প্রকারের, একটা হলো মুখ্য অভিযোজন আর একটা হয় গৌণ অভিযোজন। এই যে দুই প্রকার অভিযোজন তার মধ্যে পার্থক্যটা কি? প্রথমে যে মুখ্য অভিযোজনটা রয়েছে, মুখ্য অভিযোজনের অর্থ হলো ওর সৃষ্টির সময়কাল থেকে যে ধরনের অভিযোজনের মানে যে ধরনের পরিবেশে তারা বাস করে তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যে অভিযোজন সেটা হলো মুখ্য অভিযোজন। ধরো জলজ প্রাণী যারা, তারা জলে বাস করার জন্য যে অভিযোজনগুলো রয়েছে সেটা হলো জলজ অভিযোজন বা মুখ্য অভিযোজন, অর্থাৎ উৎপত্তির সময়কাল ধরে ওরা যে পরিবেশে বাস করছে সেই পরিবেশেই মানিয়ে নেওয়ার ক্ষমতা, সেটাকে বলছে মুখ্য অভিযোজন। এবার গৌণ অভিযোজন কি, হয়তো তারা থাকে জলে কিন্তু কিছুক্ষণের জন্য বা কোনো কারণের জন্য, যেমন কচ্ছপ, তাদের খুব সামান্য সময়ের জন্য ডিম পাড়তে পাড়ে এসে উঠতে হয়, তীরে এসে উঠতে হয় স্থলভাগের মধ্যে, তো সেই সময়ের জন্য যে সাময়িক অভিযোজনটা হয় তাকে বলে গৌণ অভিযোজন। ঠিক আছে, এবার গৌণ অভিযোজন আর মুখ্য অভিযোজন ছাড়াও আরো দুটো টার্ম আছে অভিযোজনের ক্ষেত্রে, একটা হলো কনভার্জেন্ট আর একটা হলো ডাইভার্জেন্ট, অর্থাৎ একটা অভিসারী অভিযোজন, অভিসারী বা কনভার্জেন্ট,
বা ডাইভার্জেন্ট। এই দুই ধরনের রেগুলেশন। অভিসারী কথাটার অর্থ হলো একদিকে গিয়ে কোথাও মিশবে, তাহলে মিশে যাওয়ার অর্থ হলো যারা ভিন্ন পরিবেশে বাস করে, অর্থাৎ ভিন্ন প্রজাতিভুক্ত হওয়া সত্ত্বেও তাদের কি হচ্ছে একই স্থানে বাস করার জন্য তাদের অভিযোজনটা একই ধরনের হয়ে যাচ্ছে, এরকম হলে তাকে বলে অভিসারী অভিযোজন। আর অপসারী অভিযোজন কি, যখন একই প্রজাতিভুক্ত তারা কিন্তু ভিন্ন পরিবেশে বাস করার জন্য তাদের বৈশিষ্ট্য আলাদা হয়ে যায়। একটু উদাহরণ দেখি, প্রথমে অপসারী যেটা সেটা উদাহরণ দেখি। ধরো বিভিন্ন ধরনের সাপ, কিছু সাপ জলে থাকে, কিছু স্থলে থাকে, কিছু গাছে থাকে। যেমন গেছো সাপগুলো দেখবে ভীষণ সরু হয়, লিকলিকে মাথা, তো তাদের অভিযোজন কি, একই গোত্রভুক্ত কিন্তু দেখা যাচ্ছে ওরা গাছে থাকার জন্য তাদের অভিযোজন আলাদা। এবার অভিসারী অভিযোজন কি, যারা বিভিন্ন গোষ্ঠীভুক্ত কিন্তু একই ধরনের কাজের জন্য তাদের কি হচ্ছে অভিযোজনটা একই হয়ে যাচ্ছে। যেমন স্তন্যপায়ীর মধ্যে বাদুড় রয়েছে, তাদের ডানা রয়েছে, আবার পাখিরও ডানা রয়েছে, খাবারগুলো খাবো, পাখিও ফল খায়, বাদুড়ও ফল খায়, অথচ তাদের প্রজাতি আলাদা, একজন স্তন্যপায়ী আর একজন পক্ষী শ্রেণী, কিন্তু তাদের ইভলিউশনটা কি হচ্ছে একই দিকে হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে উদাহরণ কি দেব, পক্ষী ও বাদুড়। এখানে বিভিন্ন উদাহরণ দিতে পারো, তার মধ্যে আমি একটা দিয়ে রাখলাম, বিভিন্ন ধরনের সাপ তাদের বাসস্থানের জন্য কি হয়ে যাচ্ছে না, তাদের অভিযোজনগুলো আলাদা হয়ে যাচ্ছে। দ্বি অভিযোজন কি, দ্বি অভিযোজন মানে দ্বি মানে কি দুই, তাহলে দ্বি অভিযোজন কথাটার অর্থ হলো যখন একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে দুই ধরনের অভিযোজন দেখা যায়, অর্থাৎ দুটি পরিবেশে বাস করার জন্য। এটা কাদের মধ্যে দেখা যাবে, বেশিরভাগই উভচর শ্রেণীর মধ্যে দেখা যাবে। দ্বি অভিযোজন তাহলে কার মধ্যে দেখা যায়, ব্যাঙ। তাহলে ও জলে থাকছে যখন এক ধরনের শ্বাসকার্য চালাচ্ছে, আবার যখন ও স্থলে থাকছে তখন আবার আরেক ধরনের শ্বাসকার্য চালাচ্ছে। তাহলে দুই ধরনের পরিবেশে বাস করার জন্য যে দুটি ভিন্ন ধরনের অভিযোজন হয়ে যাচ্ছে তাকে বলছে পরিবেশগত প্রভাবকগুলির মধ্যে। এখন করবো জীবজ উপাদানগুলি সম্পর্কে। জীবজ উপাদানগুলি মূলত দুই ভাগে ভাগ করা হয়। প্রথম যে ভাগটা হয় সেটা হলো স্বভোজী, আর সেকেন্ড হলো পরভোজী। এবার স্বভোজী যারা, তারা এক কথাতেই আমরা তাদের কথা বলতে পারি যাদের ক্লোরোফিল রয়েছে, তাদেরকে আমরা কি করতে পারি না, তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তাদের এখানে কারা করবে, মূলত উদ্ভিদ এবং ক্লোরোফিল যুক্ত জীব। তাহলে উদ্ভিদ এবং ক্লোরোফিল যুক্ত এরা করলো স্বভোজীর মধ্যে। এবার যারা পরভোজীদের মধ্যে আরো কয়েকটা টাইপস ভাগ করা যায়। পরভোজী মানে কি, অন্যের উপর খাবারের জন্য নির্ভরশীল, এটাও জানো তোমরা। তো পরভোজীকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা বলে ম্যাক্রো কনজিউমার, কথাটার অর্থই হলো যারা খাদ্য বা কোনো সেবা গ্রহণ করে তাকে বলে কনজিউমার। আরটা হয় মাইক্রো কনজিউমার। এবার ম্যাক্রো কনজিউমার যারা, ম্যাক্রো মানে যারা একটু আকারে বড়, সেই সমস্ত জীবকে বোঝাচ্ছে। ম্যাক্রো কনজিউমারের মধ্যে কয়েকটা ভাগ করা হয়, সেটা হলো প্রাথমিক খাদক, দুই নম্বরে রয়েছে গৌণ খাদক, আর তিন নম্বরে রয়েছে প্রগৌণ খাদক। আর মাইক্রো কনজিউমার কারা, যারা মৃত জীবজন্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে, অর্থাৎ মৃত জীবজন্তুকে বিয়োজন করে থাকে, তাদেরকে বলে মাইক্রো কনজিউমার। শুধু সেটুকু বললেও ভুল হবে, অনেক সময় তারা পরভোজী হিসেবে এই সমস্ত জীবের উপরও নির্ভর করে, তার ভেতরে থেকে পরভোজী হিসেবে কাজ করে। তো মূলত যাদের আমরা খালি চোখে দেখতে পাই না সেই সমস্ত অণুজীবদের বলছে মাইক্রো কনজিউমার, তাদের অবশ্যই পরভোজী হতে হবে। আর ম্যাক্রো কনজিউমার মধ্যে প্রাথমিক খাদক সম্পর্কে জানো, প্রাথমিক খাদক কারা, যারা ডিরেক্টলি সবজিদেরকে খাচ্ছে। তারপর গৌণ খাদক কারা, যারা প্রাথমিকদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। তারপর রয়েছে প্রগৌণ খাদক, যারা কি করছে গৌণ খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করছে। আর তারপর আরেকটা শ্রেণী হয় লাইসেনের মধ্যে আমরা পড়ি, সেটা কি না সর্বভুক।